জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গত সাজেশন পেপারগুলোর মতো আজকের ক্লাসেও আমরা একটা গণিতের সাজেশন পেপার দেখে নেব, যেটা নবোদয়ের পরীক্ষার জন্য আমাদের সামনে যে পরীক্ষা হতে চলেছে জানুয়ারির 20 তারিখে, তার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো আজকের সাজেশন পেপারে আমাদের একদম নবোদয়ের আদলে বানানো 20টা অঙ্কের প্রশ্ন থাকবে। খুব সুন্দর করে এক এক করে দেখতে থাকো। প্রতিটা অঙ্কে আমরা কনসেপ্ট এবং ট্রিক দুটোই বলে যাব। যেখানে কনসেপ্ট লাগবে সেগুলো বলবো, যেখানে ট্রিকের সাহায্যে অল্প সময়ের মধ্যে করতে পারবে সেগুলো আমরা এক এক করে বলে যাব। তো দেখতে থাকো খুব সুন্দর করে। চলো, চলে আসছি। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে, দেখো খুব ভালো একটা প্রশ্ন বলা রয়েছে। দেখো, 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35% হবে। তাহলে 27 রয়েছে, তাকে দুটো অংশে আমরা তো বিভিন্নভাবে ভাগ করতে পারি। আমরা তো এটাকে 1 যুক্ত 26ও লিখে দিতে পারি, করলে 27 হয়ে যায়। 2 আর 25 করলে তাতেও 27 হয়ে যায়। তাহলে এইভাবে তো আমরা অনেক টুকরোতে ভাঙতে পারি। কিন্তু আমাদেরকে বলেছে এদেরকে এমন দুটো অংশে বিভক্ত করতে হবে যাতে একটা অংশ অপরটার 35% হয়। ঠিক আছে, একটা অংশ অপরটার 35% হয়। প্রথমে তোমাদেরকে কনসেপ্ট দিয়ে বোঝাবো, তারপরে দেখাবো তোমরা কম সময়ের মধ্যে কিভাবে এটাকে করতে পারবে। তাহলে চলে আসো, প্রথমে দেখো। তাহলে 27কে দুটি অংশে ভাঙবো, একটা অপরটির 35% হবে। ধরো একটিকে 100% ধরে নাও, তাহলে অপরটা কত হবে? অপরটা হবে তার 35%। প্রশ্নে বলে দেওয়া রয়েছে, দেখো বলেছে যার একটি অংশ অপরটির 35% হবে। তাহলে একটি যদি 100% হয়, অপরটা কত হবে? 35%। তাহলে এই দুটি টুকরো পেয়ে গেলাম, একটা টুকরো দুটো টুকরো। আচ্ছা, এদেরকে যোগ করলেই আমি বলতে পারি, এদেরকে যোগ করলে কত হবে? দেখো এদেরকে যোগ করলে তাহলে 135% হবে। আমি এবারে কি লিখলাম দেখো, আমি লিখলাম 135% সমান 27 লিখলাম। কেন না, আমি 27কে দুটো খণ্ডে ভাগ করব। 27কে আমি দুটো খণ্ডে ভাগ করব। সেই দুটো খণ্ড কি কি হবে আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি দুটো খণ্ডকে যদি আমি পার্সেন্টেজে বলি কি হবে, একটা হবে 100% আর একটা হবে 35%। তাহলে আমি বলতে পারি না যে এই দুটোকে যোগ করলে কত হবে? 135%। যেটা সংখ্যাতে কত হবে? যেটা সংখ্যাতে 27 হবে। কারণ আমরা 27কেই তো দুটো ভাগে ভাগ করতে চাইছি। তাহলে একটা যদি 100% হয়, অপরটা হবে 35%। তাহলে দুটো মিলে কত পার্সেন্ট হলো? দুটো মিলে 135%। যেটা সংখ্যাতে কত বলেছে? দুটো মিলে কত হবে? দুটো মিলে 27 হবে। তাহলে 135% সমান যদি 27 হয়, তাহলে 1% সমান কত হয়ে যাবে? 27কে 135 দিয়ে ভাগ করে দাও। আমাদের এখানে দুটো সংখ্যা দুটি বের করতে বলেছে। সংখ্যা দুটি কি কি ধরেছিলাম গো? একটা 100%, একটা 35% ধরেছিলাম। তাহলে 1% সমান যদি এত হয়, তাহলে 100% সমান কত হয়ে যাবে? 100 দিয়ে আমরা কি করে দেব? গুণ করে দেব। 100 দিয়ে আমরা কি করে দেব? গুণ করে দেব। এবারে কাটাকাটি করো। দেখো সুন্দরভাবে 27 5-এ 135 কেটে যাবে। 7 5-এ 35-এর 5, হাতে 3 কেটে গেল। 5 আর 100 কাটাকাটি হয়ে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে দুটো 100% সমান আমরা কত পেয়ে গেলাম? 20। তাহলে একটা সংখ্যা কত পেয়ে গেলাম? 20। তাহলে অপরটা কত হবে? 27কে দুটো অংশে ভাগ করব, তাহলে একটা যদি 20 হয়, অপরটা কত হয়ে যাবে? 27 থেকে 20 বাদ দিয়ে দাও, 7 উত্তর বেরিয়ে যাবে। না হলে তোমরা অপরটা তো 35%, তোমরা এখান থেকে 35% সমানও বের করে নেবে, দেখবে 7 চলে আসবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। এইভাবে তোমরা করতে পারো। না হলে আরো কম সময়ের মধ্যে তোমরা কিভাবে করবে? অপশন দেখে করতে হবে। কিভাবে না, এখানে বলেছে একটা অপরটার 35% হবে। তোমরা এখানে যে চারটা অপশন দেওয়া রয়েছে, এই চারটা অপশন থেকে খুঁজে বের করো যে কোনটা অপরটার 35%। আমরা পার্সেন্ট বের করা জানি। তাহলে প্রথমে রয়েছে 18 আর একটা সংখ্যা হবে 9। দেখি এটা 35% হয় কিনা। তাহলে 9 2 18 50, দেখো এটা 50% হয়েছে। তাহলে এটা ভুল বলা রয়েছে, কারণ আমাদের প্রশ্নে বলা ছিল একটা অপরটার 35% হবে। তাহলে প্রথমটা তো হবে না। দ্বিতীয়টাতে দেখি, দেখি 6 21-এর কত পার্সেন্ট হয়। দেখো কাটাকাটি করো। 6 আর 21 তো কাটাকাটি যাবে না, এটা তো 2-এ কাটলে, 3-এ কাটলে 3 2 6, 3 7 21। তাহলে আমাদের কত আসবে? 200/7% এলো। তাহলে এটা তো 35% এলো না। আচ্ছা, একই রকম ভাবে দেখি 24/3, এটা গুণ করো। দেখো 3 8-এ 24, কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে 12.5% হয়ে যাবে। তাহলে এটাও এলো না। আর আমাদের একটা অপশন থাকলো 20 আর 7। তাহলে দেখো 7 20-এর কত পার্সেন্ট হয় দেখে নাও। 20 5-এ 100, 5 7-এ 50। হ্যাঁ, এই যে চলে এসছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এইভাবে তাহলে তোমরা অপশনগুলো থেকে উত্তর করে নিতে পারো। যে অপশনগুলো যে দেওয়া আছে সেখানে দেখবো যে কোনটা ছোটটা বড়টার 35% হচ্ছে, কোনটাতে দেখবো। এইভাবে আমরা দেখলে পেয়ে যাবো যে কেবলমাত্র ডির অপশনটা 35% হচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। নাহলে আমি বাম দিকে আমি অঙ্ক ধরে করালাম, এগুলো এক্স ধরেও তোমরা করতে পারো। নাহলে এইভাবে পার্সেন্ট ধরে করবে। ঠিক আছে, কারুর কিছু জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জিজ্ঞেস করবে, যার যেখানে কিছু জিজ্ঞাসা থাকবে। চলো,
দুয়ের দাগে চলে আসছি। বলেছে 40টি দ্রব্যের ক্রয় মূল্য, এটাও আমরা প্রথমে কনসেপ্ট বোঝাবো, তারপরে ট্রিক বোঝাবো। ট্রিক জাস্ট 10 সেকেন্ডের মধ্যে উত্তর আসবে, প্রথমে কনসেপ্ট বোঝাবো। যদি 40টি দ্রব্যের ক্রয় মূল্য 50টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, অর্থাৎ কি আমি 40টা দ্রব্য যে দামে কিনে আনলাম ওই একই দামে 50টা দ্রব্যকে বিক্রি করে ফেলেছি, তাহলে আমার কত লাভ বা ক্ষতি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা কনসেপ্ট দিয়ে করব, ঠিক আছে। ধরি একটি দ্রব্যের ক্রয় মূল্য, একটি দ্রব্যের ক্রয় মূল্য, আমি ধরো জিনিসগুলোকে প্রথমে একটা একটা এক্স টাকা দিয়ে কিনে এনেছি, তাহলে কতগুলো দ্রব্য কিনে এনেছি? 40টা দ্রব্য কিনে এনেছি। তাহলে একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে 40টা দ্রব্যের ক্রয় মূল্য কত হয়ে যাবে? 40কে এক্স দিয়ে আমরা গুণ করলে বলে দিতে পারি 40 টাকা। তাহলে একটা দ্রব্যের দাম এক্স টাকা হলে 40টা দ্রব্যের দাম কত হবে? 40 টাকা। এবারে প্রশ্নে বলে দেওয়া রয়েছে, দেখো 40টা দ্রব্যের ক্রয় মূল্য যা হবে 50টি দ্রব্যের বিক্রয় মূল্য তা হবে। তাহলে 40টা দ্রব্যের ক্রয় মূল্য যদি 40 টাকা হয়, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি খুব সহজে 50টা দ্রব্যের বিক্রয় মূল্যও 40 টাকা হবে, কারণ আমাদের প্রশ্নে বলা রয়েছে যে 40টি দ্রব্যের ক্রয় মূল্য যা হবে 50টি দ্রব্যের বিক্রয় মূল্য তাই হবে। এই যে বলেছে দেখো 40টি দ্রব্যের ক্রয় মূল্য 50টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে 40টি দ্রব্যের ক্রয় মূল্য যদি 40 টাকা হয়, 50টি দ্রব্যের বিক্রয় মূল্য 40 টাকা হয়ে যাবে। আচ্ছা এবারে দেখো 50টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 40 টাকা হয়, তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 50 দিয়ে ভাগ করে দেবো। আমরা তো জানি 50টার দাম যদি জানা থাকে একটার দাম কি করে বের করবো? 50 দিয়ে ভাগ করে দেবো। এটাকে যদি তোমরা একটু কাটাকাটি করো, 10 দিয়ে কেটে দিলে 10 4 40, ওপরে থাকবে 4x, নিচে থাকবে 5x। এবারে দেখো যে একটা দ্রব্য আমি কিনেছিলাম x টাকা দিয়ে, সেই একটা দ্রব্য আমি বিক্রি করছি কত টাকায়? 4x/5 টাকায়। তাহলে আমার কত টাকা লাভ হচ্ছে বা কত টাকা ক্ষতি হচ্ছে? কত টাকা লাভ হচ্ছে বা কত টাকা ক্ষতি হচ্ছে? আমাদের কি হবে? ক্ষতি হবে। কি করে বুঝবো? দেখো এখানে যে ভগ্নাংশটা এসছে সেটা দেখো প্রকৃত ভগ্নাংশ এসছে, আর আমরা জানি প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে কম হয়। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে কম হয়। তাহলে এখানে আমাদের কি হবে? ক্ষতি হবে। ক্ষতি কি করে বের করি গো? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি, একটা বিক্রয় করছি কত টাকায়? 4x/5 টাকায়, কিনেছি কত টাকায়? x টাকায়। ক্ষতি হবে, কত টাকা ক্ষতি হবে? না আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দেবো। একটা কিনেছিলাম x টাকায়, একটা বিক্রয় করলাম 4x/5 টাকায়, তাহলে বাদ দাও। 5 আর x কোনাকুনি গুণ করলে 5x মাইনাস 4x/5, x/5 টাকা। কি পেলাম? ক্ষতি পেলাম। আমাদের তো ক্ষতি বের করতে বলেনি, আমাদের কি বের করতে বলেছে? ক্ষতির শতকরা, লাভ বা ক্ষতির শতকরা বের করতে বলেছে। তাহলে ক্ষতির শতকরা আমরা কিভাবে বের করি গো? ক্ষতির শতকরা আমরা কিভাবে বের করি? না যত টাকা ক্ষতি হয়েছে সেটাকে উপরে লিখতে হয়, নিচে ক্রয় মূল্যটাকে লিখতে হয়। একটা দ্রব্যের ক্রয় মূল্য কত ছিল? x টাকা, গুণিতক 100। এটাই হচ্ছে শতকরা ক্ষতির বা লাভ বের করার সূত্র। লাভ হলে ওপরে লাভ লিখে নিচে ক্রয় মূল্য গুণিতক 100, ক্ষতি হলে ওপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য গুণিতক 100। এবারে সমাধান করো। ওপরে আছে x/5। এবারে তোমরা প্রত্যেকে জানো নিচে যে সংখ্যাটা থাকে সেটা সর্বদা উল্টে যায়। যদি ভগ্নাংশের ভগ্নাংশ থাকে, নিচে সর্বদা যে সংখ্যাটা থাকে সেটা উল্টে যায়। তাহলে নিচের x কে আমরা লিখলাম উল্টে 1/x। তাহলে কাটাকাটি করলে দেখো x আর x কেটে গেল, উত্তর আমাদের চলে এলো 20%। তাহলে এত আমরা খাটাখাটনি করার পরে শতকরা ক্ষতি পেলাম কত? 20%। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এখন আমি ডান দিকে ট্রিক দেখাবো, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। কি না, যখন তোমরা পরীক্ষার হলে এই রকম প্রশ্ন দেখতে পাবে যে কিছু সংখ্যক দ্রব্যের ক্রয় মূল্য কিছু সংখ্যক দ্রব্যের বিক্রয় মূল্যের সমান দেয়া আছে, লাভ বা ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে, লাভ বা ক্ষতির শতকরা জানতে চেয়েছে, তাহলে কি করবে? জাস্ট ক্রয় মূল্যের সংখ্যা থেকে বিক্রয় মূল্যের সংখ্যাটাকে বাদ দেবে। ক্রয় মূল্যের সংখ্যা থেকে বিক্রয় মূল্যের সংখ্যাকে বাদ দেবে। বিক্রয় মূল্যের সংখ্যাকে বাদ দেবে। নিচে কি লিখবে? বিক্রয় মূল্যের সংখ্যাটাকে লিখবে। নিচে বিক্রয় মূল্যের সংখ্যাটাকে লিখবে গুণিতক 100। জাস্ট এই ফর্মুলা মনে রাখবে, বসিয়ে দেবে, উত্তর শেষ। আবারও বলছি, যদি দেখতে পাও এই ধরনের অঙ্ক রয়েছে, কিছু সংখ্যক দ্রব্যের ক্রয় মূল্য কিছু সংখ্যক দ্রব্যের বিক্রয় মূল্যের সমান দেওয়া আছে, শতকরা লাভ বা ক্ষতি বের করতে হলে কি করবে? ক্রয় মূল্যের সংখ্যা থেকে, আচ্ছা ক্রয় মূল্য কতগুলো ছিল দেখো, 40টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 40 বসাও। সেখান থেকে বিক্রয় মূল্যের সংখ্যা, বিক্রয় মূল্যের সংখ্যা কত বলা রয়েছে? 50, নিচে 50 গুণিতক 100। ব্যাস সমাধান করো। 40 থেকে 50 বাদ দিলে কত আসে? -10। এইগুলো যদি এখনো কারোর জানা না থাকে তাহলে আর কয়েকটা দিন বাকি আছে, নবোদয়ের প্রিপারেশন তাহলে একদমই হয়নি।
আমরা জানি 50 থেকে 40 বাদ দিলে 10 আসে, কিন্তু 40 থেকে 50 বাদ দিলে কত আসবে? -10 আসবে। নিচে আমাদের কত? 50 গুণিতক 100। ঠিক আছে, কাটাকাটি করো। দেখো 50 কেটে দিলাম, 50 2 এ 100, তাহলে -10 আর 2 গুণ করলে কত হয়ে যাবে? -20। মাইনাস কথার অর্থ কি? মাইনাস কথার অর্থ হচ্ছে ক্ষতি হবে। যখন উত্তর প্লাস আসবে লাভ হবে, উত্তর যদি মাইনাস আসে তাহলে ক্ষতি হবে। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হবে? 20% ক্ষতি হবে। এই যে দেখো এখানে এত কিছু করার পরে আমাদের 20% এসেছিল, আমরা জাস্ট ডান দিকে এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা সুন্দর করে আমরা উত্তর করে ফেলতে পারি 20%। বাম দিকে কনসেপ্ট, ডান দিকে ট্রিক, সুন্দর করে জিনিসগুলোকে বুঝে নিতে হবে। উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি। চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো। 3 দাগে দেখো একদম সহজ একটা প্রশ্ন বলা রয়েছে, 7 পূর্ণ 5/9 এর অনন্যক জানতে চেয়েছে। 7 পূর্ণ 5/9 এর অনন্যক। অনন্য কথার অর্থ কি? না, 1 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যেই সংখ্যা পাওয়া যায় তাকে তার অনন্যক বলা হয়। আমাদেরকে যদি 3-এর অনন্যক বলে 1/3 লিখবো, 13-র অনন্যক বললে 1/13 লিখবো, 105-এর অনন্যক বললে 1/105 লিখবো। তাহলে যে কোনো সংখ্যার অনন্যক বললে 1/ সেই সংখ্যাটা লিখবো। কিন্তু যদি আমাদেরকে অনন্যক না বলে আমাদেরকে হচ্ছে পূর্ণ সংখ্যা না দিয়ে যদি ভগ্নাংশ সংখ্যার অনন্যক বের করতে বলে, তখন আমরা কিভাবে করব? একদমই সহজ। মিশ্র ভগ্নাংশ যদি দেয়া থাকে সেটাকে প্রথমে অপ্রকৃত করে নাও। তাহলে 9 7 63 আর 5 কত হয়ে যায়? 68/9। 9 7 63 আর 5 68/9। এবারে মনে রাখবে যে কোনো ভগ্নাংশ সংখ্যার অনন্যক বললে কি করতে হয়? জাস্ট উল্টে দেবে, লবটাকে হরে হরটাকে লবে লিখে দেবে, 9/68। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মনে থাকবে, পূর্ণ সংখ্যার অনন্যক বললে 1/ সেই পূর্ণ সংখ্যাটাকে লিখবো, ভগ্নাংশের অনন্যক বললে ভগ্নাংশটাকে উল্টে দেব। প্রথমে মিশ্র ভগ্নাংশ যদি থাকে অপ্রকৃত করব, করে তাকে উল্টে দেব। হয়েছে? চলো চলে যাব পরবর্তী প্রশ্নে 4 দাগে। এখানে একটা কথা বলি, এখানে অনন্যক শব্দটা রয়েছে না, অনন্যক শব্দটা ব্যবহার না করে আমাদেরকে একটা শব্দ বলা থাকতে পারে গুণক বিপরীত। হয়েছে? টার্ম দুটোই একই, পরীক্ষাতে ভালো করে খেয়াল রাখবে, কখনো অনন্যক না বলে এই শব্দটা বলা থাকতে পারে, গুণক বিপরীত সংখ্যাও বলা থাকতে পারে, বুঝতে হবে ওটাই হচ্ছে অনন্যক বলা রয়েছে। হয়েছে? চলো 4 দাগে, নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা নয়? পরীক্ষায় দ্রুত সমাধানের জন্য 1 থেকে 100 পর্যন্ত কম করে মৌলিক সংখ্যা তোমাদেরকে মনে রাখতেই হবে। তাহলে এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা নয় জানতে চেয়েছে। 9 আমাদের মৌলিক সংখ্যা নয়। 9 আর 9 গুণ করলে আমাদের আসে 81। আমরা মৌলিক সংখ্যা কি জানি? যে সংখ্যা কেবলমাত্র 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। কিন্তু 81 দেখো 9 দ্বারা ভাগ চলে যাবে। তাহলে 5, 31 এবং 43 এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু 81 মৌলিক সংখ্যা নয়, ওটা যৌগিক সংখ্যা। চলো 5 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 18 এর প্রথম 4টি গুণিতকের যোগফল। 18 এর প্রথম 4টি গুণিতকের যোগফল, এগুলো তোমরা খুব সহজে করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি প্রথমে দেখাচ্ছি কিভাবে তোমরা করবে। যে 18 প্রথম 4টা গুণিতক বলেছে, তাহলে 18 একে 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 4টা গুণিতক হয়ে গেল, যোগ করে দেব। তাহলে 8 6 14, 14 4 18, 18 2 20, শূন্য হাতে 2, 2 1 3, 3 3 6, 6 5 11, 11 সাথে 18। এইভাবে তোমরা করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে কি শিখেছি, যখন এই ধরনের অঙ্ক থাকবে, কিছু একটা সংখ্যার গুণিতকের যোগফল বের করতে বলবে, যেই সংখ্যাটার বলবে সেটা গুণিতক দিয়ে দেবে। দেওয়ার পরে যতগুলো গুণিতক বলবে সেই সংখ্যাগুলোকে যোগ করবে। কটা গুণিতক বলেছে? 4টা। তাহলে 1 2 3 4 যোগ করো। হয়ে গেছে? চলো তাহলে এটা দেখো কত সহজে যোগ হয়ে যাবে। 4 3 7, 7 2 9 1 10, 18 আর 10 গুণ করলে দেখো 180, কত সহজে। তাহলে এখানে প্রথমে নামতায় গুণ করতে হলো, তারপরে যোগ করতে হলো। এখানে দেখো এই যোগটা কত সময় যাবে বলো তো? 4 3 7 2 9 1 10, মুখে মুখে জাস্ট উত্তর হয়ে যাবে। 18 সঙ্গে 10 গুণ করে দিলাম, 180, আমাদের গল্প শেষ। অপশন বি আমাদের সঠিক উত্তর। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো 6 দাগে চলে আসো, কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু 12 দেয়া রয়েছে, নিম্নলিখিত কোনটি ওই দুটি সংখ্যার লসাগু হতে পারে না? আমাদের সেটা বের করতে হবে। দুটি সংখ্যার গসাগু 12, আমাদের অনেক সংখ্যা এরকম পাবো যাদের গসাগু 12। ধরো আমি এরকম নিলাম 12 আর 24 নিলাম, এদের গসাগু বের করবে 12 আসবে। আমি 12 আর 48 নিলাম, এদের গসাগু বের করবে 12 আসবে। এছাড়াও অন্য কিছু নিতে পারো, ধরো তুমি 24 আর 48 নিয়ে নাও,
এদেরও গসাগু 24 আর 36 নিয়ে নাও, এদেরও গসাগু করবে, দেখবে 12 আসবে। তাহলে গসাগু 12 এসছে, অথচ সংখ্যাগুলো আলাদা, এরকম অসংখ্য আসতে পারে। সেই জন্য বলেছে যে দুটি সংখ্যার গসাগু 12, ঠিক আছে, কিন্তু নিম্নলিখিত যে 4টা অপশন দেওয়া রয়েছে এদের কোনটা সেই দুটি সংখ্যার লসাগু হতে পারে না? কোনটা আমাদের লসাগু হবে না? অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেন? সর্বদা মনে রাখবে, লসাগু গসাগুর গুণিতক হয়। লসাগু সর্বদা কি হবে? গসাগুর গুণিতক হবে। যে কোনো তোমরা দুটি সংখ্যার লসাগু আর গসাগু বের করে নেবে, দেখবে সংখ্যা দুটি সর্বদা, সংখ্যা দুটি নয়, গসাগু লসাগুর গুণনীয়ক, বা ঘুরিয়ে যদি বলতে পারি লসাগু গসাগুর গুণিতক আসবে। কিন্তু এখানে দেখো 36 12র গুণিতক, 60ও 12র গুণিতক, 96 12র গুণিতক, কিন্তু 70 আমাদের 12র গুণিতক নয়। কিন্তু আমরা জানি সর্বদা লসাগু গসাগুর গুণিতক আসে, তাহলে 70 কখনো গুণিতক লসাগু আসতে পারে না। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো চলে আসবো 7 দাগের প্রশ্ন। দেখো তোমরা প্রত্যেকে উত্তর করো এটার। 13 মিনিট 36 সেকেন্ড কে সেকেন্ডে পরিণত করো। 13 মিনিট 36 সেকেন্ড কে সেকেন্ডে পরিণত করো। 7 দাগের প্রশ্ন, 13 মিনিট 36 সেকেন্ড কে সেকেন্ডে পরিণত করো। ঠিক আছে, চলো তাহলে দেখো পুরোটাকে আমাদের কিসে পরিণত করতে হবে বলেছে? সেকেন্ডে পরিণত করতে হবে। একটু দেখো 36 সেকেন্ডটা তো সেকেন্ডে হয়েই আছে, তাহলে ওকে আবার কি সেকেন্ডে পরিণত করব? তাহলে ওকে আর কিচ্ছু করার দরকার নেই। কিন্তু মিনিটটা তো আমাদের সেকেন্ডে নেই, মিনিটটাকে আমাদের সেকেন্ডে করে নিতে হবে। 13 মিনিটকে আমরা কি করে নেব? সেকেন্ড করে নেব। আমরা জানি মিনিটকে সেকেন্ড করতে হয় কিভাবে? 1 মিনিট সমান 60 সেকেন্ড, মিনিটকে সেকেন্ড করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 13 6 78, 780 সেকেন্ড চলে এলো। 13 মিনিটকে তো আমরা সেকেন্ডে করে নিলাম, সঙ্গে দেখো 36 সেকেন্ড তো পড়েই আছে, তাহলে ওই 36 সেকেন্ডটাকে কি করে দেবো? শুধু যোগ করে দেবো, কারণ ও তো প্রথম থেকে সেকেন্ডে হয়ে আছে, ওকে আর পরিণত করার দরকার নেই। ওকে শুধু কি করে দেবো? 13 মিনিটটাকে সেকেন্ডে করার পরে যোগ করে দেবো। 6 8 3 11 রে 816 সেকেন্ড, অপশন ডি তে রয়েছে 7 দাগে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে গেল? 816 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো 8 দাগের প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো এবং প্রত্যেকে উত্তর করো, এগুলো সহজ প্রশ্ন একদম। 16/125 সমতুল্য দশমিক কত? তাহলে একটা সংখ্যা দেওয়া রয়েছে আমাদের 16, লবে দেওয়া রয়েছে, হরে আমাদের দেওয়া রয়েছে 125, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। সেই ভগ্নাংশ সংখ্যাকে আমাদের কিসে পরিণত করতে হবে? দশমিকে পরিণত করতে হবে। এর জন্য একটাই নিয়ম, যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে দশমিকে পরিণত করতে হবে কিভাবে? জাস্ট লবকে হর দ্বারা ভাগ করে দিতে হবে। লবকে আমরা কি করব? হর দ্বারা ভাগ করব। ঠিক আছে, এর একটা সহজ পদ্ধতিও তোমাদেরকে দেখাবো। দেখো তাহলে 125 আর 16 করে ফেলো। তাহলে প্রথমে দশমিক দিয়ে শূন্য নাও, 160 হয়ে গেল, এরপরে ভাগ দাও। 125 একে 125, 10 থেকে 5 গেলে 5, এখানে থাকলো 5, 5 থেকে 2 গেলে 3, 35, যতক্ষণ না ভাগ মিলছে করতে থাকো। দশমিক একবার নিয়ে নিয়েছি মানে আবার শূন্য পেয়ে যাব। এরপরে 125 2 250, কত নামলো? শূন্য, 5 থেকে 5 গেলে শূন্য, 100, ছোট হয়ে গেছে, আবার দশমিক আছে মানে শূন্য পেয়ে যাব। 125 8 আমাদের কত হয়ে যায়? 1000 হয়ে যায়। তাহলে আমাদের উত্তর কত এলো? দেখো 0. আমরা জানি দশমিকের পূর্বে কিছু পূর্ণ সংখ্যা না থাকলে শূন্য লিখে দিতে হয়। 0.128 অপশন বি তে রয়েছে। এটা তো আমরা ভাগ করে করলাম, ভাগ না করেও সহজ পদ্ধতিতে একটা করা যেতে পারে। কিভাবে? 16/125 আছে, এটা সমস্ত অঙ্কের জন্য প্রযোজ্য নয়, সেই সমস্ত অঙ্কের জন্য প্রযোজ্য যাদের নিচে 10 100 1000 10,000 এইগুলো করা যেতে পারে। তাহলে যে সমস্ত সংখ্যার হরকে 10 100 1000 এইগুলো করে ফেলতে পারবো, সেগুলো খুব সহজেই করা যায়। তাহলে কিভাবে? দেখো তাহলে 125কে তো আমরা 10 করতে পারবো না, 100 করতে পারবো না, কিন্তু 125কে আমরা 1000 করতে পারি। কিভাবে? না 125কে 8 দিয়ে গুণ করলে 1000 চলে আসে, 125কে 8 দিয়ে গুণ করলে 1000 চলে আসে। তাহলে নিচে 8 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরেও 8 দিয়ে গুণ করে দাও। তাহলে নিচে গুণ করলে আমাদের কত হয়ে যায়? 1000, ওপরে গুণ করলে আমাদের 16 আর 8 গুণ করলে কত হলো? 128। এবারে দশমিক করা কত সহজ দেখো, যদি কোনো ভগ্নাংশের নিচে একের পরে শূন্য থাকে, অর্থাৎ 10 100 1000 10,000 1 লক্ষ 10 লক্ষ এইরকম সংখ্যাগুলো থাকে, সেগুলো দশমিক করা খুব সহজ হয়। কিভাবে? শুধু দেখবে নিচে কতগুলো শূন্য আছে,
তিনটা শূন্য রয়েছে, তাহলে লবের ডান দিক থেকে তত ঘর আগে দশমিক বসে দেবে। তিনটা শূন্য রয়েছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। 0.128 চলে এসছে, তাহলে এখানে দেখো আমাদের ভাগ করার প্রয়োজনই হলো না। হয়েছে। এই অঙ্কটা কিন্তু সমস্ত অঙ্ক আমরা করতে পারবো না, আমরা সেই সমস্ত অঙ্কগুলোতেই এটা লাগাতে পারবো যাদের হরটাকে আমরা 10, 100, 1000, 10,000-এ পরিণত করতে পারবো। ঠিক আছে, এখানে যদি সাপোজ ধরো নিচে 3 দেয়া আছে, তাহলে 3কে আমরা কখনোই 10, 100, 1000, 10,000 করতে পারবো না। ঠিক আছে, চলো তাহলে আর কিছু না থাকুক, আমরা তো ভাগ পদ্ধতি তো জানি, আমরা তো ভাগ করে তো করে ফেলতে পারি। 0.128 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে চলে আসো 8-এর দাগের প্রশ্নে, সরি 8-এর দাগ তো আমাদের হয়ে গেল, 9-এর দাগের প্রশ্নে চলে আসো। দেখো কি বলা রয়েছে, মান নির্ণয় করো। এটা প্রত্যেকেই পারবে, কিন্তু সেই পারার মধ্যে একটা পার্থক্য রয়েছে, কি সময়। তোমরা প্রত্যেকেই বর্গ জানো, কি জানো না বলেছে 75.8-এর বর্গ বিয়োগ 55.8-এর বর্গ বাই 20 রয়েছে। তোমরা বলবে এটা একটা অঙ্ক হলো? আমরা প্রত্যেকেই বর্গ জানি, কি জানি না 75.8-কে 75.8 দিয়ে গুণ করব। এরপরে হচ্ছে 55.8-কে 55.8 দিয়ে গুণ করব, গুণ করে যা আসবে দুজনকে বিয়োগ করব, বিয়োগ করে 20 দিয়ে ভাগ করলেই তো উত্তর পেয়ে যাব। একদমই সঠিক। কিন্তু আমি কি বললাম, সময়। তাহলে এই যে দুটো গুণ করতে কিন্তু অনেকটা সময় চলে যাবে, তার জন্য একটা ফর্মুলা শেখানো রয়েছে তোমাদের, বীজগাণিতিক ফর্মুলা। যখন তোমরা এই ধরনের কিছু ফর্মুলা দেখতে পাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্রথমে একটা সংখ্যার বর্গ আছে, পরে আর একটা সংখ্যার বর্গ আছে। দেখো এখানে প্রথমে একটা সংখ্যার বর্গ দেওয়া রয়েছে, পরে আর একটা সংখ্যার বর্গ দেওয়া রয়েছে, এবং তাদের মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে। যখনই এই রকম সিচুয়েশন দেখতে পাবে না, তাদের জন্য একটা সূত্র হয়। যখনই এই ধরনের সিচুয়েশন দেখতে পাবে যে দুটো সংখ্যার বর্গ রয়েছে এবং তাদের মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে, তাদেরকে এই রকম আকারে ভেঙে ফেলতে হবে। এই ফর্মুলা সুন্দর করে মনে থাকলে অঙ্ক দ্রুত গতিতে চলে আসবে। ব্যাস বসিয়ে দাও, কি করে দাও, বসিয়ে দাও। তাহলে নিচে তো আমাদের 20 আছে, 20 থাকুক, ওপরে কিন্তু আর বর্গ ভাঙবো না, কি বসাবো না একবার দুজনকে যোগ করে বসাবো, একবার দুজনকে বিয়োগ করে বসাবো। এটাই হচ্ছে ফর্মুলা। দুটো সংখ্যার বর্গের অন্তরফল থাকলে তাদেরকে কি করে লিখতে হয়, দুজনকে একবার যোগ করে লিখতে হয়, দুজনকে একবার যোগ করে লিখতে হয়, এবং দুজনকে একবার বিয়োগ করে লিখতে হয়। আশা করি আমি বোঝাতে পারলাম। এবারে দেখো ওপরে যোগ করে দাও আর বিয়োগ করে দাও, আর কিছু করার দরকার নেই। 75.8 আর 55.8 যোগ করলে কত হয়ে যাবে? দেখো তোমাদের গুণ সহজ না যোগ সহজ? সহজে যোগ হয়ে যাবে। 8 8 16 6 হাতে 1, 5 5 10 0 হাতে 1, 7 5 12। তাহলে উপরে কত হলো 121.6। ডান দিকের বিয়োগটা করলে কত হয়ে যায়, 75.8 থেকে 55.8 বিয়োগ করলে কত হয়ে যায় 20। নিচে দেখো 20 আছে, নিচের 20 আর উপরের 20 দেখো সুন্দর কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো কত, 121.6, অপশন সি তে। তাহলে তোমরা সুন্দরভাবে বর্গ করে বিয়োগ করেও করতে পারো, কিন্তু সেটাতে সময় চলে যাবে অনেকটা। দুটো বর্গ করতে কিন্তু দেখো দুটো গুণ, 3 অঙ্কের গুণ, অনেক সময় যাবে কিন্তু। কিন্তু আমরা এই সূত্রটাকে ব্যবহার করে খুব সহজে করে ফেলবো। সূত্রটা কি না, যদি দুটো সংখ্যার বর্গের অন্তরফল জানা থাকে, তাদেরকে সর্বদা কি করবে, এই রকম আকারে ভেঙে লিখে দেবে। দুজনকে একবার যোগ করে লিখবে, গুণ চিহ্ন দিয়ে দুজনকে বিয়োগ করে লিখবে। তাহলে বিয়োগ ফলটা 20 আসবে, উপরের 20 আর নিচের 20 কেটে গেল, শুধু তাহলে যোগ ফলটা আমাদের উত্তর হয়ে যাবে 121.6, অপশন সি। আশা করি প্রত্যেকে বোঝাতে পারলাম। কারুর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবে। চলো 10-এর দাগে দেখো, 10-এর দাগে আমাদের উত্তর দেখো কি হয়ে যাবে। দেখো 10-এর দাগের উত্তর দেখো। আচ্ছা, আগের গুণটা কি ভুল হয়েছে? 8 8 16 6, আগের যোগটা ভুলে গেছে। 8 8 16 6 হাতে 1, 5 5 10, 1 11 1 হাতে 1, 7 5 12 1 13। আগের হিসাবটা হবে 131.6। সরি, যোগটা একটু ভুল হয়ে গেছে, যোগটা একটু ভুল হয়ে গিয়েছিল। দেখো 8 8 16 6 হাতে 1, 5 5 10 1 11 1 হাতে 1, 7 5 12 1 13, 131.6 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যোগটা একটু ভুল হয়ে গিয়েছিল। ঠিক আছে, চলো চলে আসো এরপরে 10-এর দাগে। একদম সহজ একটা অঙ্ক বলা রয়েছে। কি বলা রয়েছে, একটি বাস 12 ঘন্টায় 650 কিমি পথ অতিক্রম করে, অপর একটি বাস 18 ঘন্টায় 850 কিমি পথ অতিক্রম করে।
বাসগুলির গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে। গড় গতিবেগ, আমরা গড় গতিবেগ কি জানি গো? গড় গতিবেগ, গতিবেগ সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। গড় গতিবেগ কিভাবে বের করতে হয়? না, মোট যতটা দূরত্ব অতিক্রম করেছে সেই মোট দূরত্ব বের করতে হয়, আর নিচে আমাদের কি লিখতে হয়? মোট সময়টাকে লিখতে হয়। তাহলে গতিবেগ বের করার নিয়ম হচ্ছে দূরত্ব বাই সময়, কিন্তু যখন গড় গতিবেগ বলবে তখন আমরা কি করব? উপরে মোট দূরত্বটাকে লিখবো, নিচে মোট সময়টাকে লিখবো। তাহলে মোট দুটো বাস মিলে মোট কত পথ গিয়েছে? প্রথম বাসটা গিয়েছে 650 কিমি, দ্বিতীয় বাসটা গিয়েছে 850 কিমি। তাহলে মোট কতটা পথ অতিক্রম করেছে? দুজনকে যোগ করে দাও। আচ্ছা, এই পথটা যাওয়ার জন্য মোট কত সময় লেগেছে? প্রথম বাসটা লাগিয়েছে 12 ঘন্টা, দ্বিতীয় বাসটা লাগিয়েছে 18 ঘন্টা। তাহলে মোট কত সময় লেগে গেল? 12 আর 18 যোগ করে দাও। বেশ, সমাধান করলেই উত্তর। 650 আর 850 যোগ করলে 0, 5 5 10 0, 8 6 14, একে 15। নিচে 12 আর 18 যোগ করলে কত হয়ে যাবে? 30। কাটাকাটি করলে আমাদের কত হয়ে যাবে? 3 5 50, 50 কিমি পার ঘন্টা। দেখো সুন্দর করে অপশান সি তে আছে, 50 কিমি পার ঘন্টা অপশান সি তে রয়েছে। সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। যখন যখন আমাদের গড় গতিবেগ বের করতে বলবে আমরা মোট দূরত্ব লিখবো উপরে, নিচে মোট সময় লিখবো, লিখে ভাগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 50 কিমি পার ঘন্টা। চলো 11 দাগে দেখো, আসন্ন মানের অঙ্ক রয়েছে। প্রায় 1-2 বছর অন্তর অন্তর পরীক্ষাতে আসে আসন্ন মানের অঙ্ক। ঠিক আছে, তাহলে 3.2, 8.1, 3125, 4.95। তোমাদেরকে বোঝানো রয়েছে যে যখনই আসন্ন মান বলতে কি, আসন্ন মান মানে হচ্ছে নিকটতম মান। কি, ধরো তোমরা দোকানে গিয়েছো বাজার করতে, 502 টাকার বাজার হয়েছে, তখন দেখবে তোমরা দোকানদারকে কত টাকা দাও? 500 টাকা দাও, এবং দোকানদার সেটা নিয়েও নেয়। তাহলে এই যে সঠিক আমাদের বাজার হয়েছিল কিন্তু 502 টাকা, কিন্তু আমরা সেই 502 টাকার কাছাকাছি একটা নিকটতম সংখ্যা কত? 500 টাকা, সেইটা আমরা দোকানদারকে দিলাম এবং দোকানদার নিয়েও নেয়, কিছু বলেও না। ঠিক আছে, এইটা হচ্ছে নিকটতম মান। তাহলে এইগুলোকে গুণ করলে, ভাগ করলে একটা দশমিকে উত্তর আসবে, কিন্তু আমাদের সেই দশমিকে উত্তরটা চাইনি, সেইটার আসন্ন মান পূর্ণ সংখ্যাতে বের করতে বলেছে। যখনই দশমিক সংখ্যার আসন্ন মান বের করতে বলবে, কি করবে? তোমাদেরকে যেমন বলা রয়েছে, প্রথমে দশমিক সংখ্যাগুলোকে আসন্ন মানে করে নেবে। আমি এখানে তুলছি 3.2, 8.1, 3885, আর হচ্ছে ভাগ 4.95। হয়েছে। প্রথমে কি করে নেবে? এই দশমিক সংখ্যাগুলোকে আসন্ন মানে করে নাও। আসন্ন মান কি শিখেছি? দশমিকের সংখ্যা। শুধুমাত্র দশমিকের পরের অঙ্কটা দেখবে, দশমিকের পরের অঙ্কটা যদি 5 কিংবা 5-এর থেকে বেশি হয় তাহলে পূর্ণ সংখ্যাটাকে এক ঘর বাড়াবে, 5-এর থেকে ছোট হলে পূর্ণ সংখ্যাটাকে ওটাই রেখে দেবে। তাহলে দেখো দশমিকের পরে তো 2 রয়েছে, 5-এর থেকে ছোট, তাহলে এর পূর্ণ সংখ্যা যেটা রয়েছে শুধু ওটাই বসে যাবে। তারপরে গুণ চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন দিয়ে দাও। 8.1 কে আবার দেখো, দশমিকের পরের অঙ্কটা দেখো, দশমিকের পরের অঙ্কটা কত আছে? 1, 5-এর থেকে ছোট, তাহলে পূর্ণ সংখ্যা যা রয়েছে ওটাই বসিয়ে দাও। তারপরে যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দাও। এটা তো পূর্ণ সংখ্যা রয়েছে, ওটাকে আর কিছু করার দরকার নেই। তারপরে ভাগ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন দাও। এটাকে দেখো, এর শুধু দশমিকের পরের অঙ্কটা দেখো, শুধু দশমিকের পরে কত আছে? 9 আছে। 9 কিন্তু 5-এর থেকে বড়। কি বললাম? 5 বা 5-এর থেকে বেশি থাকলে পূর্ণ সংখ্যাটাকে এক ঘর বাড়িয়ে দিতে হয়। তাহলে 4 ছিল, 5 লিখবো। যে কোনো দশমিক সংখ্যাকে আসন্ন মানে করতে হলে পূর্ণ সংখ্যায় কি করবে? দশমিকের পরের অঙ্কটা দেখবে। দশমিকের পরের অঙ্কটা যদি 5 কিংবা 5-এর থেকে বেশি হয় তাহলে পূর্ণ সংখ্যার ঘরটাকে, অর্থাৎ দশমিকের আগে যেটা আছে বাম দিকে, তাকে এক ঘর বাড়িয়ে দেবে। যদি 5-এর থেকে ছোট হয়, অর্থাৎ 1 2 3 4 বা 0 থাকে, তাহলে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাই বসে যাবে। ব্যাস, এবারে এটাকে সমাধান করো। তাহলে বলো, দশমিকের গুণভাগ করতে বেশি কষ্ট হতো না পূর্ণ সংখ্যার বেশি বা গুণভাগ করতে বেশি কষ্ট হবে? খুব সহজে। তাহলে আমাদের 3 থাকলো, 8 থাকলো, এটাকে ভাগ করে দাও। 3885 কে 5 দ্বারা ভাগ করো। 5 6 30, 1 নামলো 18, 5 3 15, 3 নামলো 35, 5 7 35। দেখো দিব্যি ভাগ চলে গেছে, কত এলো? 637। হয়ে গেছে। এরপরে ভাগের কাজ হয়ে গেছে, এবারে গুণের কাজ। তাহলে 8 আর 3 গুণ করো, গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 24। এবারে 637 আর 24 যোগ করো, 7 4 11, এক হাতে 1, 3 2 5 1 6। আমাদের উত্তর এসছে কত? 661। কিন্তু অপশানে দেখো কোথাও 661 উত্তর নেই। আমাদের এই জন্য প্রশ্নে বলা রয়েছে আসন্ন মান। আসন্ন মান কথার অর্থ কি? নিকটতম মান। তাহলে 661 সব থেকে নিকট, এই যে আমি উপরে বুঝিয়েছিলাম যে আমাদের 502 টাকার বাজার হয়েছে কিন্তু আমি দিলাম 500 টাকা। তাহলে একই রকম ভাবে আমাদের উত্তর এসছে কত? 661। তাহলে 661-র কাছাকাছি মান এখানে কোনটা রয়েছে? অপশান এ 600 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
তাহলে এটার কাছাকাছি মান আমরা কোনটা নেব? 600 আমাদের অপশানে সঠিক উত্তর হয়ে যাবে। যখনই আমাদের দশমিক সংখ্যার আসন্ন মান বলবে, গুণ যোগ ভাগ ইত্যাদি দেওয়া থাকবে, কখনোই গুণ যোগ ভাগ করবে না। প্রথমে দশমিক সংখ্যাগুলোকে আগে আসন্ন মান করবে, করার পরে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ যা বলা থাকবে সেইগুলো করবে। আমাদের উত্তর চলে আসবে অপশন এ, 600 আমাদের সঠিক উত্তর চলে আসবে। চলো 12 দাগে দেখো একটা সরল দেয়া রয়েছে। সরলের অঙ্ক একদম সহজ, প্রত্যেকেই পারবে, এর জন্য কোনো শর্ট ট্রিক নেই, কিচ্ছু নেই। চলো করা যাক, একবার তুলে ফেলি। 5/1/2 এর 2/3 বিয়োগ 3/5 যোগ 1/2 ভাগ 5/11। ঠিক আছে, চলো তাহলে একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে না, ওটাকে অপ্রকৃত করে ফেলি। 5×2 10, 11/2, তারপরে এর চিহ্ন রয়েছে। আচ্ছা, এই বন্ধনের মধ্যে বিয়োগ রয়েছে, ওটাকে করে ফেলো। 5 আর 3-এর লসাগু 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 5কে 2 দিয়ে গুণ করলে 10, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, যোগ 1/2 ভাগ 5/11। চলো তাহলে এখানে থাকলো 11/2, তারপরে এর থাকলো 10/9, 10 থেকে 9 বাদ দিলে কত হয় বলো তো? 1/15, যোগ এখানে থাকলো 1/2, তারপরে ভাগ 5/11। এরপরে আমাদের কি হয়? এর কাজ। তাহলে এর মানে কি বলতো? এর মানে আমরা শিখেছি গুণ, হয়েছে। আচ্ছা, এখানে ভাগ, ভাগের কাজটাও করে দিচ্ছি। ভগ্নাংশের ভাগ তোমরা কি শিখেছো? প্রথম ভগ্নাংশটাকে ঠিক রেখে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়, যাকে আমরা অনন্যক বলে থাকি। যখনই ভগ্নাংশ সংখ্যার ভাগ থাকবে কি করবে? ভগ্নাংশের প্রথম ভগ্নাংশটাকে ঠিক রাখবে, ভাগের জায়গায় গুণিতক চিহ্ন দেবে, যেমন গুণ চিহ্ন দিয়েছি, কি করব? পরবর্তী ভগ্নাংশটাকে উল্টে দেবো, লবকে হরে, হরকে লবে রাখবো। এবারে সমাধান করো। এখানে দুটো গুণ হয়েছে, এখানে দুটো গুণ হয়েছে, গুণ করো। 11 আর 1 গুণ করলে 11, 15 আর 2 গুণ করলে কত হয়ে যায়? 30, যোগ এখানে একই রকম ভাবে গুণ করো। 11 আর 1 গুণ করলে 11, 5 আর 2 গুণ করলে কত হয়ে যাবে? 10। তাহলে ওপরে এলো, প্রথমে এলো 11/30, পরেরটা আমাদের কত এলো? 11/10। এবারে যোগ করো। তাহলে যোগ করব, আমাদের নিয়ম কি জানি? হরগুলো লসাগু করতে হয়। 30 আর 10-এর লসাগু করব। 30 আর 10-এর লসাগু কত হয়ে যায়? 30। 30 আর 10-এর লসাগু কত হয়ে যায়? 30। 30 আর 10-এর লসাগু কত হয়? 30 হয়েছে। এবার আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়। 30কে 30 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 11 গুণ করলে 11। 30কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3, 3-এর সঙ্গে 11 গুণ করলে কত হয়ে যায়? 33। এবারে যোগ করো। 33 আর 11 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 44, নিচে থাকলো 30। এটাকে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করো, 2 12 44, 2 15 30। 15কে 22 দিয়ে এবারে ভাগ করে মিশ্র ভগ্নাংশে করে নাও। 15 একে 15, 1 পূর্ণ আমাদের কত হয়ে যাবে বলো তো? 7/15 হয়ে যাবে। 1 পূর্ণ 7/15 হয়ে যাবে। ঠিক আছে, 1 পূর্ণ 7/15 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আবার একবার, তাহলে প্রথমে কি করবে? যে আমাদের প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ রয়েছে, সেই বিয়োগটাকে করে ফেলবে। বিয়োগ করলে আমাদের কত আসবে? 1/15। এরপরে আমাদের এর কাজ, এই দুটোকে এর মানে আমরা জানি গুণ, তাহলে গুণ করব। 11/2 আর 1/15কে আমরা গুণ করব, গুণ করলে আসবে 11/30। যোগ চিহ্ন দিয়ে ভাগের কাজ, প্রথম ভগ্নাংশটাকে ঠিক রেখে ভাগ কিভাবে করতে হয়? ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়, অর্থাৎ লবকে হরে আর হরকে লবে লিখতে হয়। দিয়ে পেলাম কত? 11/10। এরপরে কি? ভগ্নাংশের যোগ, যে হরগুলো লসাগু করতে হয়, লসাগু 30 আসবে। এরপরে লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়, করে যোগ করলে আমাদের চলে আসবে 44/30। 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের আসবে 22/15। সেটাকে মিশ্র ভগ্নাংশে করলে আমাদের কত আসবে? 1 পূর্ণ 7/15। দেখো অপশান এ তে রয়েছে। অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো 13 দাগ দেখো, প্রত্যেকে এটার উত্তর করো দেখি। একদম সহজ একটা প্রশ্ন রয়েছে, প্রত্যেকে উত্তর করো। একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর 60% বালক ও 812 জন বালিকা রয়েছে। সমস্ত অঙ্ক ধরনের রাখা রয়েছে, সুন্দর করে ক্লাসগুলোকে দেখতে হবে। একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর 60% বালক ও 812 জন বালিকা। বিদ্যালয়ে বালকের সংখ্যা কত জানতে চেয়েছে। তাহলে একটা খেয়াল করো, বালকের সংখ্যাটা পার্সেন্টেজে বলা আছে, শতকরাতে বলা রয়েছে, কিন্তু বালিকার সংখ্যাটা দেখো সংখ্যাতে বলা রয়েছে 812 জন। আমাদের প্রথম কাজ হবে যে বালক কতজন আছে? বালক আছে 60%।
তাহলে বালক যদি 60% হয় তাহলে বালিকা কত আছে, বালিকা আমাদের কত রয়েছে, তাহলে 100 থেকে 60% বাদ দিলে আমাদের কত হয়ে যাবে 40%। আমরা জানি শতকরার অঙ্কে মোট তো 100%, বালক আর বালিকা ছাড়া আর তো কারুর কথা বলা নেই, তাহলে মোট সমান শতকরার অঙ্কে মনে রাখবে 100%। বালক যদি 60% হয়ে যায় তাহলে আর কত পার্সেন্ট থাকে, বালিকা তাহলে 40% থাকে। বালিকা কত পার্সেন্ট, না বালিকা 40%। দেখো আমি একটা লাইন লিখলাম 40% সমান 182, কেন, দেখো বালিকা কত পার্সেন্ট আছে, না বালিকা 40% আছে। আবার প্রশ্নে বলেছে বালিকা কত জন আছে, 812 জন আছে। তাহলে যেটা পার্সেন্টে 40% বলেছে ওটাই সংখ্যাতে কত বলা রয়েছে 812, দুটোই তো সমান। একটা পার্সেন্টে বলা রয়েছে, একটা সংখ্যাতে বলা রয়েছে, তাহলে দুটোই আমি সমান বলতে পারি। দেখবে তোমরা পরীক্ষাতে কেউ পরীক্ষা দিয়ে এলে কেউ বলবে আমি 512 নম্বর পেয়েছি, আবার কেউ বলবে আমি 75% নম্বর পেয়েছি। তাহলে দুটোই একই, শুধু প্রকাশের মাধ্যমটা আলাদা, কেউ নম্বরের সংখ্যাতে প্রকাশ করছে, কেউ শতকরাতে প্রকাশ করছে, তাহলে দুটোই একই, তাই আমি সমান করে দিয়েছি। 40% সমান 812 হলে 1% সমান কত হয়ে যাবে, 812কে 40 দিয়ে ভাগ দিয়ে দাও। আমাদের কি জানতে চেয়েছে, দেখো বালকের সংখ্যা জানতে চেয়েছে, তাহলে বালক কত পার্সেন্ট ছিল গো, বালক 60% ছিল। তাহলে 1% সমান এত হলে আমরা 60% বের করবো, কারণ আমাদের তো বালকের সংখ্যাটা বের করতে বলেছে, বালক তো 60% আছে। 812 গুণ 60 ভাগ 40, কাটাকাটি করো, 10 দিয়ে কেটে দাও, 10 4 40, 10 6 60, 4 দিয়ে উপরেরটাকে কেটে দাও পুরো, 4 2 8 0, 4 3 12, তাহলে কত থাকলো বলো তো, 203 আর 6 গুণ করলে 6 3 18, 6 2 12, 1218। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 1218 অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রথমে তাহলে বালিকার পার্সেন্ট বের করে নেব, সেই পার্সেন্ট সমান 812 লিখে দেবো, লিখে 1% বের করব, তারপরে তো ঐকিক নিয়মের মতো 40% সমান যদি 812 হয়, 1% সমান কত, 60% সমান কত, আমাদের বেরিয়ে যাবে 1218। অপশন এ আমাদের সঠিক উত্তর। চলো 14 দাগের অঙ্ক চলে আসি, প্রত্যেকে উত্তর দাও, এটা একদম সহজ একটা প্রশ্ন। রমেশ একটি দ্রব্য 434 টাকায় বিক্রয় করে 24% লাভ করে, তাহলে সে কত টাকায় দ্রব্যটি ক্রয় করেছিল, ক্রয় মূল্য জানতে চেয়েছে। বিক্রয় মূল্য দেয়া রয়েছে, লাভের পার্সেন্ট দেয়া রয়েছে, ক্রয় মূল্য জানতে চেয়েছে। প্রত্যেকে উত্তর দাও, প্রত্যেকে এটার উত্তর দাও। ক্রয় মূল্য দেওয়ার জানতে চেয়েছে, তার জন্য বিক্রয় মূল্য দেয়া রয়েছে আর লাভের পার্সেন্ট দেয়া রয়েছে। তাহলে আমাদের কত আসবে সুন্দর করে বের করে নিতে হবে। চলো দেখো উত্তর চলে এসেছে প্রত্যেকের। দেখো ক্রয় মূল্য বের করার জন্য আমাদের সুন্দর করে একটা নিয়ম মনে রাখবো, ক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্য। আমাদের পূর্ববর্তী সাজেশন সেট পেপারগুলোতেও করানো রয়েছে। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হয়, বিক্রয় মূল্য গুণিতক 100/, এবারে লাভ বলেছে না ক্ষতি বলেছে, না লাভ বললে 100 প্লাস লাভের পার্সেন্টে লিখবো, আর ক্ষতি বললে 100 মাইনাস ক্ষতির পার্সেন্ট লিখবো, বাকি সব একই থাকবে। এবারে বসিয়ে দাও, বিক্রয় মূল্য 434 টাকা, ওপরে থাকলো 100, নিচে থাকলো 100 প্লাস 24, এবারে কাটাকাটি করো, 434 গুণ 100 এখানে আমাদের কত হয়ে যাবে 124, কাটাকাটি করে দাও দেখি, 4-এ কেটে দাও, 4 25 4-এ 100, নিচে কত থাকলো বলো তো, 4 3 12, 4 1 4, নিচে থাকলো 31। 31 দেখো সমস্ত উত্তরগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, তার মানে পুরো কাটাকাটি চলে যাবে, দশমিক কিন্তু আসবে না। দেখো 31 আর 434 তাহলে পুরো কেটে যাবে, এটুকু আমি বলতে পারি। 434কে 31 দিয়ে ভাগ করো, কত আসে দেখো, 434কে 31 দিয়ে ভাগ দাও, 31 একে 31, 3 থেকে 1 গেলে 2, 4 থেকে 124, 31 4-এ আমাদের হয়ে যাবে 124, তাহলে কত এলো 14 এলো, এখানে বসিয়ে দাও 14। ওপরে তাহলে কে কে পড়ে আছে, 14 পড়ে আছে আর 25 পড়ে আছে, গুণ করে দাও, 14 আর 25 গুণ করে দাও, তাহলে 25 4-এ 100, হাতে থাকলো 10, 25 একে 25 আর 10-এ কত হয়ে যায় 35, 350। অপশান যা, অপশান তো নেই এখানে, অপশান তো নেই এখানে, অপশান ভুল লেখা হয়ে আছে। দেখো এই যে দুটো বি আর সি খেয়াল করো, দুটোই 360 লেখা হয়ে গেছে, দেখেছো, অপশান বি আর সি দুটোই 360 লেখা হয়ে গেছে ভুলে, একটাকে কারেকশন করে দাও, অপশান সিটাকে 350 করে দাও, অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একটু কারেকশন করে দাও, দেখো পরপর দুটো অপশান একই লেখা হয়ে গেছে বলে। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমাদের ফর্মুলা কি হয়ে যাবে, বিক্রয় মূল্য গুণিতক 100/100 প্লাস লাভের পার্সেন্ট। আমরা বসিয়ে সমাধান করব, আমাদের চলে আসবে 350 টাকা, অপশান সি সঠিক উত্তর হয়ে গেছে। চলো এখনো আমাদের এক এক করে 6খানা অঙ্ক করব, সুন্দর করে দেখতে থাকো, সমস্ত অঙ্ক রয়েছে, পার্সেন্টেজ
ফারেনহাইট সেলসিয়াসেরও অঙ্ক রয়েছে, সমস্ত কিছু রয়েছে। দেখো 15 দাগের অঙ্ক রয়েছে, দেখো একদম সহজ একটা প্রশ্ন, এটাও তোমরা উত্তর করো, এটাও তোমরা উত্তর দাও। 15 দাগের প্রশ্নে মনীষ একটি পরীক্ষায় 75-এর মধ্যে 66 পেয়েছে, মনীষের প্রাপ্ত নম্বরের শতাংশ নির্ণয় করতে বলেছে। তাহলে মনীষ কত শতাংশ নাম্বার পেয়েছে? প্রত্যেকের উত্তর চলে এসছে। তাহলে দেখো আমাদের কত পরীক্ষায় 75-এর মধ্যে 66 পেয়েছে। দেখো তোমরা যখন পরীক্ষা দাও দেখবে 100 নম্বরের পরীক্ষা দিয়েছো, নিচে 100 লেখা থাকে, তার মধ্যে 95 পেয়েছো এইরকম ওপরে। তাহলে যত নম্বরের পরীক্ষা সেটাকে নিচে লেখা হয়, তার মধ্যে যত পেয়েছো সেটাকে উপরে লেখা হয়। এখানে একই রকম ভাবে মনীষ 75 নম্বরের একটা পরীক্ষা দিয়েছে, তাহলে নিচে 75 লিখবো, তার মধ্যে 66 পেয়েছে, তাহলে 66কে উপরে লিখবো। এই নম্বরটাকে আমাদের কিসে করতে বলেছে? শতাংশতে করতে বলেছে, শুধু 100 দিয়ে একটা গুণ করে দেবো। যে কোনো ভগ্নাংশকে শতকরা করতে হলে মনে রাখবে 100 দিয়ে গুণ করতে হয়। কাটাকাটি করে দাও, 25 3 75, 25 4 100, 3 আর 66 কাটাকাটি করলে আমাদের কত হয়ে যাবে? 22 3 66, 22 আর 4 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 88%। অপশন এ আমাদের সঠিক উত্তর। 88% অপশন এ আমাদের কি হয়ে যাবে? সঠিক পার্সেন্ট হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? চলো 16 দাগে চলে আসছি। দেখো একদম সহজ প্রশ্ন, আবার একটা রয়েছে 16 দাগে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেয়া রয়েছে, বাগানটির পরিসীমা কত বলা রয়েছে? 480 মিটার বলা রয়েছে, বাগানটির ক্ষেত্রফল বের করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলোতে তোমাদের বলা রয়েছে তোমরা দুটো কাজ করতে পারো, তোমরা এক্স ধরেও করতে পারো, নাহলে এক্স এর বদলে ভাগ কথাটাকেও ব্যবহার করতে পারো। যে বাগানের দৈর্ঘ্য কত? বাগানের দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগ, প্রস্থ হচ্ছে 3 ভাগ, বা এক্সও ধরতে পারো। যে দৈর্ঘ্য আমরা কত ধরে নেব? অনুপাত দেওয়া আছে 5 আর 3, তাহলে দৈর্ঘ্যটাকে ধরবো 5x, প্রস্থটাকে আমরা কত ধরবো? প্রস্থটাকে আমরা 3x ধরবো। এরপর ধরার পরে আমি বলেছিলাম কি, যেটা দেয়া থাকবে প্রশ্নে, কি দেয়া আছে? পরিসীমা দেয়া আছে, তাহলে ওটাই বের করো, যেটা দেয়া থাকবে সেটা বের করো। পরিসীমা, পরিসীমার সূত্র কি? আয়তাকার ক্ষেত্রে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে করো 2 গুণ 5x আর 3x যোগ করলে কত হয়ে যায়? 8x, 8x আর 2 গুণ করলে আমাদের কত হয়ে যায়? 16x। এটা আমাদের কি বের হলো? পরিসীমা বের হলো। এরপরে কি করতে হয়? এই x যুক্ত পরিসীমা আর প্রশ্নে যে আমাদের পরিসীমা দেওয়া রয়েছে দুটোকে সমান করে দিতে হবে। x যুক্ত পরিসীমা আর প্রশ্নের যে পরিসীমা দুটোকে আমরা সমান করে দেব, করে আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। তাহলে x সমান আমাদের কত হয়ে যাবে? 480 কে 16 দিয়ে ভাগ দেব, 16 3 48, 30 আমাদের x এর মান বেরিয়ে গেল, x এর মান 30 বেরিয়ে গেল। এবারে দৈর্ঘ্য প্রস্থটা বের করে নাও, দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নাও। আচ্ছা দৈর্ঘ্য কত লিখেছিল বলো? 5x লিখেছিলে, x এর মান তাহলে কত এসছে? 30 আসছে, তাহলে x এর জায়গায় 30 বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? 150। প্রস্থ আমরা কত লিখেছিলাম গো? 3x, 3x কথার অর্থ কি? 3 আর x কে গুণ করবো, অর্থাৎ 3 আর 30 কে গুণ করবো, কারণ x এর মান তো 30 এসছে। 3 আর 30 গুণ করলে কত হয়ে যাবে? 90। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 150 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 90 মিটার। আমাদের জানতে চেয়েছে কি? আমাদের ক্ষেত্রফল জানতে চেয়েছে। দেখো ক্ষেত্রফল জানতে চেয়েছে, ক্ষেত্রফলের সূত্র কি? আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করতে হয়। তাহলে গুণ করে দাও, 15 আর 9 গুণ করলে 135, তারপরে দুটো শূন্য বসে যাবে, 13,500 বর্গমিটার। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রথমে তাহলে এই ধরনের অঙ্কে পুরো হুবহু অঙ্ক একই থাকবে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন থাকবে, বা কখনো পরিসীমার বদলে ক্ষেত্রফল দেয়া থাকবে, যেটা দেয়া থাকবে সেটা বের করবো, এটা মাথার মধ্যে রাখবো। পরিসীমা দেয়া থাকলে পরিসীমা বের করব, ক্ষেত্রফল দেয়া থাকলে ক্ষেত্রফল বের করব, করে ওই এক্স যুক্ত পরিসীমা বা এক্স যুক্ত ক্ষেত্রফলের সঙ্গে প্রশ্নে যে ক্ষেত্রফল দেয়া থাকবে সেটাকে সমান করে দেবো। এখানে পরিসীমা দেয়া ছিল তাই পরিসীমাটাকে সমান করে দিয়েছি, দিয়ে এক্স এর মান বের করেছি, করে দৈর্ঘ্য প্রস্থ বের করেছি x 30 গুণ করে, তারপরে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 35, 13,500 সঠিক উত্তর হয়ে গেল। চলো শেষের আর 4টা অঙ্ক আমাদের রয়েছে, 17, 18, 19 এবং 20, আর 4টা অঙ্ক আমাদের আজকে সেটে রয়েছে। দেখো শেষের অঙ্ক আমাদের কি বলা রয়েছে, দেখো একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেমি। ঘনক তোমরা জানো যে যে ঘনবস্তুর 6টা তল থাকে এবং প্রতিটা তলের ক্ষেত্রফল সমান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, সেটাকেই আমাদের ঘনক বলা হয়। ঘনকের আয়তন জানতে চেয়েছে, বাহুর দৈর্ঘ্য দেয়া রয়েছে। আমরা প্রত্যেকেই জানি ঘনকের আয়তন বের করার ফর্মুলা কি? বাহুর কিউব করতে হয়, অর্থাৎ বাহুর ঘন বের করতে হয়। বাহু আমাদের কত দেয়া রয়েছে? 8, 8 এর ঘন করলে আমাদের কত হয়ে যায়?
512 ঘন সেমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা রয়েছে অপশন সিতে। যখনই আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য জানা থাকবে, আয়তন বের করতে বলবে, আমরা কি করব, ওই বাহুর ঘন করে দেবো, যেটাকে ইংরেজিতে আমরা কিউব বলি, করে দিলে আমাদের বেরিয়ে যাবে 512 ঘন সেমি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 17 দাগে। হয়েছে। চলো এরপরে আসা যাক 18 দাগের প্রশ্নে একটা সরল সুদের অঙ্ক বলা রয়েছে। কি বলা রয়েছে না, বার্ষিক 8% সরল সুদের হারে 1800 টাকার 5 বছরের সুদ কত জানতে চেয়েছে। সুদ কত, তাহলে কি কি দেওয়া রয়েছে, প্রথমে সুদের হার, যেটাকে আমরা আর দ্বারা লিখে থাকি, সেটা দেওয়া আছে 8%। কত টাকার, 1800 টাকার, যেটাকে আমরা পি বলি, আসল বলি, সেটা আমাদের কত বলা রয়েছে, 1800 টাকা। কত বছরের জন্য রাখবো, 5 বছর, যেটাকে আমরা টাইম বলি, টি দ্বারা লিখে থাকি, সেইটা আমাদের কত বলা রয়েছে, 5 বছর। আমাদের কি বের করতে হবে, সুদ, আই বের করতে হবে। আই নির্ণয়ের জন্য তোমাদেরকে একটা ফর্মুলা শেখানো রয়েছে, কি, PTR/100 বসিয়ে। তাহলে সরল সুদের অঙ্ক নবোদয়ের একদম সহজ অঙ্ক, শুধু ফর্মুলা একটা মনে রাখতে হয়, আর বাকি প্রশ্নের সমস্ত কিছু দেয়াই থাকবে, কিচ্ছু তোমাকে বের করতে হবে না। তাহলে পি আমাদের 1800, টি আমাদের 5, আর আমাদের 8/100, নিচে 100 দুটো শূন্য, ওপরে 1800 দুটো শূন্য কেটে দাও, ব্যাস। আমরা জানি হরে এক, তার কোনো মূল্য থাকে না, ওপরে তাহলে গুণ করে দাও। 8 আর 5 গুণ করলে ওপরে কি কি আছে বলো তো, 18 আছে, 5 আছে আর 8 আছে। 18 5-এ গুণ করলে আমাদের কত হয়ে যায়, 90, 90-এর সঙ্গে 8 গুণ করলে 720 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা অপশন বি তে রয়েছে। 720 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সরল সুদের অঙ্ক একদমই সহজ, ফর্মুলাটুকু শুধু মনে রাখতে হবে। সুদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে PTR/100। গত সাজেশন পেপারগুলোতে আমরা কোনোটাতে আর বের করার ফর্মুলা দেখিয়েছি, কোনোটাতে টি বের করার ফর্মুলা দেখিয়েছি, আজকে আমরা সুদ করলাম, 720 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আজকের টেস্টের শেষ দুটো অঙ্ক, এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্ক আমাদের রয়েছে ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি সেন্টিগ্রেডের অঙ্ক রয়েছে, ঠিক আছে। সমস্ত কিছু প্রিপারেশন তোমাদের দেওয়া থাকে, এই নয়, আমি আবারও একটা কথা যেটা বারবার বলি, যে আমাদের এইটাই পরীক্ষাতে আসে না। আসে না মানে এই নয় যে পরীক্ষাতে আসবে না। যে জিনিসগুলো তোমাদের বুঝতে পারবে, তোমরা ক্লাস 5-এ পড়ো, যে জিনিসগুলো তোমাদের বোঝার মধ্যে বা তোমরা বুঝতে পারবে, সেই জিনিসগুলো আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এই নয় যে এটা কোনো বছর আসেনি মানে এটা বোঝানোর দরকার নেই, নয়, যে এটা যদি এই বছর আসে, পরের বছর থেকে কোচিং এর সেন্টাররা বোঝানো শুরু করবে। কেন, এই বছর এলে যেন এই বছরের ছেলেরাই পারে, ঠিক আছে। চলো প্রথম প্রশ্ন 19-এর দাগে কি বলা রয়েছে দেখো। তাহলে 170 ডিগ্রি ফারেনহাইটকে ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করো। তাপমাত্রা পরিমাপের দুটো একক। আমরা যখন আমাদেরকে যদি সময় বলা হয় ক ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 মিনিট, 7 সেকেন্ড, এইরকম যে বলি, দেখো ঘন্টা মিনিট সেকেন্ড বলে থাকি। তাহলে যখনই ঘন্টা মিনিট সেকেন্ড বলছি, বুঝে যাবে সময় বোঝাচ্ছি। আমার ওজন কত, আমাকে যদি আমার ওজন জিজ্ঞেস করে, আমি বলবো আমার ওজন হচ্ছে 10 কেজি। তাহলে 10 কেজি, এই যে কেজির দ্বারা কি বুঝিয়ে যাচ্ছে, কেজির দ্বারা কিলোগ্রাম অর্থাৎ ওজন। আমি কখনোই বলবো না আমার ওজন 10 মিটার, আমার ওজন 50 মিটার, আমি কখনো বলবো। তাহলে মিটার একক যখনই ব্যবহার করব, বুঝে যাবে দূরত্ব, যে এখান থেকে কোথাও দূরত্ব বোঝাচ্ছে 10 মিটার, 50 মিটার। এই এককগুলো ব্যবহার করা হয়, এককের দ্বারা বুঝিয়ে যাবে যে আমরা কিটা বোঝাচ্ছি। একই রকম ভাবে এই ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি সেন্টিগ্রেডের মাধ্যমে কি প্রকাশ করা হয়, তাপমাত্রা প্রকাশ করা হয়। সে পরিবেশের তাপমাত্রা হোক বা মানব শরীরের তাপমাত্রা হোক, প্রকাশ করা হয় ডিগ্রি সেন্টিগ্রেডে এবং ডিগ্রি ফারেনহাইটে, ঠিক আছে। চলো এর মধ্যে একটা আমাদের দেয়া থাকবে, হয় ডিগ্রি ফারেনহাইট দেয়া থাকে, সেন্টিগ্রেড বের করতে বলবে, নাহলে ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া থাকবে, ফারেনহাইট বের করতে বলবে। তার জন্য একটা সূত্র মনে রাখবো, C/5 ইকুয়াল টু F-32/9। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো, C/5 ইকুয়াল টু F-32/9। সি মানে কি, সি মানে আমাদের হচ্ছে পরীক্ষাতে দেয়া থাকতে পারে বা বের করতে বলে। এফ মানে কি, ডিগ্রি ফারেনহাইট, হয় আমাদের বের করতে বলবে, না হয় দেয়া থাকবে। বাকি 5 মানে তো 5 জানি, 32 তো 32, 9 তো 9, এবারে শুধু বসিয়ে দিলেই উত্তর। এখানে তাহলে আমাদের কি দেয়া আছে, ফারেনহাইটটা দেয়া আছে, এফ এর মান দেয়া আছে, তাহলে যেখানে যা আছে রাখো, এফ এর জায়গায় বসিয়ে দাও 170। দেখো আর সমস্ত কিছু কিন্তু ঠিক রাখলাম, সি এর মানটা তো বের করতে হবে, তাই সি এর জায়গায় সি লিখে দিয়েছি, 5 তো 5 যা ছিল লিখে দিয়েছি, শুধু এফ এর মানটা জানি, এফ এর জায়গায় 170 বসিয়ে দিয়েছি। এবারে সমাধান করো, C/5 বাম দিকে থাকলো, ওখানে 170 থেকে 32 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, আমরা প্রত্যেকেই জানি 170 থেকে 32 বাদ দিলে আমাদের হয়ে যাবে 138। তাকে আমরা কত দ্বারা ভাগ করব, 9 দ্বারা ভাগ করব। তাকে আমরা কত দ্বারা ভাগ করব, 9 দ্বারা ভাগ করব। হয়ে গেছে। এরপরে চলে আসো,
এরপরে আমাদের কার মান বের করতে হবে, সি এর মানটা বের করতে হবে না। তাহলে c/5 থাকুক, এইটাকে কি করে দাও, ভাগ করে দাও। 138কে 9 দিয়ে ভাগ দাও, কত আসে দেখো, 9 একে 9, 4 নামলো 48, 9 5-এ 45, ঠিক আছে। 8 থেকে 5 গেলে আমাদের কত হয়ে যায় বলো তো, 8 থেকে 5 গেলে 3, দশমিক দিয়ে শূন্য নিলাম, ঠিক আছে। 9 আমাদের এটা চলে যাবে, 9 এরপরে চলে যাবে 9 3-এ 27, আবার কত আসবে দেখো, আবার 3 আসবে। আর বের করার দরকার নেই, দেখো এরপরে আবার কত আসবে 30, আবার ভাগ যাবে, তাহলে এইভাবে চলতে থাকবে, এইভাবে কত থাকবে, চলতে থাকবে। তাই আমি আর দিলাম না, এইখানেই আমার ভাগটাকে শেষ করলাম 15.3। তোমাদের এখানে হয়তো একটু ডাউট এলো যে ভাগটা কেন শেষ হলো। এইটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যে দশমিকের কোনো শেষ নেই, ভাগ চলতেই থাকবে। দেখো আবার দশমিক আছে মানে আবার 30 দেবে, তোমার আবার যাবে 9 3-এ 27, আবার 3 আসবে, আবার 30, আবার 9 3-এ 27, এইভাবে সারা জীবন চলতেই থাকবে। এইগুলোকে বলা হয় পৌনঃপুনিক। কিভাবে লেখা হয়, 3 বারবার ঘুরে ঘুরে আসে, তাই 3-এর মাথায় এরকম একটা ডট বা এই বার চিহ্নটা দিতে হয়, যেটাকে আমাদের পৌনঃপুনিক সংখ্যা বলে। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সি এর মান বের করা। কার মান বের করা, সি এর মান বের করা। তাহলে সি এর মান কিভাবে বের করব, সি এর মান কিভাবে বের করব না, এই যে 5 এখানে কিসে আছে, 5 তো এদিকে ভাগে আছে, ভাগে থাকলে কি করতে হয়, ওদিকে গিয়ে গুণ করে দিতে হয়। কোনো সংখ্যা ভগ্নাংশের যদি ভাগে থাকে, সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিক কিংবা বাম থেকে ডান দিকে গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। ভাগে থাকলে গুণ হয়ে যায়, গুণে থাকলে ভাগ, যোগে থাকলে বিয়োগ, বিয়োগে থাকলে যোগ হয়ে যায়, যখন তারা ডান দিক থেকে বাম দিক কিংবা বাম দিক থেকে ডান দিকে যায়। সহজ ভাষায় বললে যখন স্থান পরিবর্তন করে। তাহলে গুণ করো, 15.3-কে আমরা কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। আমাদের উত্তর চলে আসবে 76.5। কত উত্তর আসবে, 76.5। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, দেখো 76.5 কোথাও উত্তরে নেই, 76.5 কোথাও উত্তর নেই। তাহলে কি আমাদের অঙ্ক করা ভুল হয়ে গেছে, একদমই না, অঙ্ক একদমই ঠিক আছে। উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি, 76.7। কেন, দেখো এখানে যে আমরা ভাগ করেছিলাম, এখানে কিন্তু ভাগফল কিন্তু 15.3 আসবে না, 15.333333333 এরকম কিন্তু চলতে থাকবে। তাহলে ওই যে এর পরে যে মানগুলো আসবে সেগুলোকে আমরা কিন্তু ক্যান্সেল করে দিয়েছি, শুধু আমরা 3টাকে লিখেছি। সেই জন্য ওই যে কিছু সংখ্যক মানকে বাদ দিলাম, তার জন্য আমাদের উত্তর কি এসছে, অল্প সংখ্যক কম এসছে, 76.5 এসছে। তাই ওর কাছাকাছি, ওকে কিছুটা মান বাদ দিয়ে দিয়েছিলাম বলে ওর কাছাকাছি একটা মান লিখে দেবো, 76.5। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে আমি যে অঙ্কটা নিয়েছি উত্তর দশমিকে এসছে, তোমাদের পরীক্ষাতে দেখবে এমন উত্তর আসবে যেগুলো পুরো কাটাকাটি চলে যাবে, পূর্ণ সংখ্যায় চলে আসবে। তাহলে এখানে অঙ্কের উত্তর কি এসছে সেটা নিয়ে কথা নয়, কথাটা হচ্ছে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে সমাধান করব। তার জন্য এই ফর্মুলাটা মনে রাখবো, c/5 = f-32/9। কখনো সি এর মান দেওয়া থাকবে, এফ বের করতে বলবে, কখনো এফ এর মান দেওয়া থাকবে, সি বের করতে বলবে। তাহলে যার মান দেওয়া থাকবে তাকে বসাবো, দিয়ে সমাধান করে আমরা বাকিটাকে বের করে নেব। এই অঙ্কে আমাদের সি এর মান কত চলে আসবে, 76.7 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের সঠিক উত্তর চলে আসবে, 19-এর দাগ হয়েছে। চলো আজকের সাজেশন পেপারের আজকের শেষ প্রশ্ন আমাদের কি রয়েছে, দেখো 20 দাগে একদম সহজ একটা প্রশ্ন রয়েছে, 1 মিলিয়ন বলা রয়েছে, এক কি রয়েছে, 1 মিলিয়ন বলা রয়েছে। দেখো এইগুলোকে বলে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি বলে। আমরা জানি 1000, 2000, 3000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, কিন্তু কখনো মিলিয়ন শব্দটা আমরা বলি না। এই মিলিয়ন, বিলিয়ন এইগুলোকে বলা হয় আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি। আমাদের সংখ্যা পদ্ধতি, সংখ্যা তত্ত্বের একটা ক্লাস রয়েছে, একটা নয় অনেকগুলো ক্লাস রয়েছে, সেখানে আমাদের সমস্ত ভারতীয় সংখ্যা পদ্ধতি, আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি এই জিনিসগুলো বোঝানো রয়েছে, সেগুলো দেখে ফেলতে হবে। এখানে জাস্ট তোমাদেরকে আমি উত্তরটা বলে দেবো, 1 মিলিয়ন সমান কি, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, হয়েছে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এইরকম করে যখনই 10 লাখ হবে সেটাকে আমরা 10 লাখই বলবো ভারতীয় সংখ্যা পদ্ধতিতে। কিন্তু আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে ওই 10 লাখকে কি বলা হয়, 10 লাখকে বলা হয় 1 মিলিয়ন। তোমরা ইউটিউবে ক্লাসগুলো দেখো, দেখবে অনেকের ভিউজ এইরকম লেখা থাকে, দেখবে 1M, 1.2M, 3M এইরকম করে লেখা থাকে। এই যে এম কথার অর্থ কি, এম কথার অর্থ হচ্ছে মিলিয়ন, এত মিলিয়ন ভিউজ হয়ে গেছে, অর্থাৎ 1 মিলিয়ন কথার অর্থ কি, ওই ভিডিওটাতে 10 লাখ ভিউজ হয়েছে, অর্থাৎ 10 লাখ মানুষ ওই ভিডিওটা দেখেছে। তো সেটাকে কিসে লেখা থাকে, এম এ লেখা থাকে, ওটা আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা থাকে। এম কথার অর্থ কি, এম কথার অর্থ হচ্ছে মিলিয়ন, 1 মিলিয়ন মানে কত, 10 লাখ। এখানে আরো একটা লিখে রাখছি, ভালো করে মনে রাখবে পরীক্ষার জন্য, 1 বিলিয়ন জানতে চাইতে পারে। 1 বিলিয়ন মানে কত মনে রাখবে, 100 কোটি। 1 বিলিয়ন মানে কত, 100 কোটি।
হয়েছে? তাহলে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, যেটা আমাদের অপশন বি। আর 1 বিলিয়ন মানে আমাদের কত হয়ে যাবে? 1 বিলিয়ন মানে আমাদের হয়ে যাবে 100 কোটি, যদি পরীক্ষাতে আসতেও পারে। হয়েছে? তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 10 লাখ। এই হচ্ছে আজকের সাজেশন পেপারের আমাদের 20টা প্রশ্ন আলোচনা হয়ে গেল। খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। কারুর যদি কোথাও কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, যেমন বলে থাকি। বাকি ক্লাসগুলো পরীক্ষার দিন পর্যন্ত খুব ভালো করে দেখতে হবে, এবং শুধু দেখলেই হবে না, সেগুলোকে পুনরায় খাতা কলমে আবার লিখে প্র্যাকটিস করতে হবে। এখানে স্যার বোঝালো, দেখলাম, বুঝে গেলাম, কাজ শেষ, ওটা করলে হবে না। সেটাকে আবার খাতা কলমে লিখে 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 অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে, তবে মাথার মধ্যে থাকবে, না হলে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? তাহলে খুব সুন্দর করে প্র্যাকটিস করো, সুস্থ থেকো, ভালো থেকো, এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।